21 মার্চ লিবিয়ার তবরুক উপকূল। একটা নৌকা ছেড়ে যায় সমুদ্রে, ভেতরে ঠাসাঠাসি করে বসা কয়েক ডজন মানুষ। স্বপ্ন একটাই, ইতালি, কিন্তু নৌকা দিক হারায়। 6 দিন কোনো খাবার নেই, কোনো পানি নেই। 6 দিন পর যখন পাচারকারীরা বোঝে বাঁচানো যাবে না, তখন তারা একটা নির্দেশ দেয়, লাশগুলো সাগরে ফেলে দাও। 18 জন বাংলাদেশি মারা যান সেই নৌকায়, এর মধ্যে 12 জনই সুনামগঞ্জের। এটা কোনো দুর্ঘটনা না, এটার একটা নাম আছে। পাচারকারীরা নিজেরা এটাকে বলে গেম, আর এই গেমে প্রতিদিন বাজি ধরছে হাজার হাজার বাংলাদেশি তরুণ। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের হিসাব বলছে 2009 থেকে 2026 জুন পর্যন্ত সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট দিয়ে প্রায় 1,10,000 বাংলাদেশি ইউরোপে পৌঁছেছেন। শুধু 2025 সালে সমুদ্রপথে ইউরোপে গেছেন 20,259 জন বাংলাদেশি, আর 2026 প্রথম 6 মাসেই 4,249 জন গেছেন ইতালিতে, আরও 3,608 জন গেছেন গ্রিসে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢোকার চেষ্টায় বাংলাদেশ বিশ্বে 1 নম্বর, শুধু এবার না, টানা কয়েক বছর ধরে। আর এই বছর থেকে নতুন এক রেকর্ড, গ্রিসে ঢোকার তালিকাতেও এখন শীর্ষে বাংলাদেশ। গত 6 বছরে প্রায় 15,000 বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে, ব্যর্থ হয়ে, ফতুর হয়ে। কারা যাচ্ছেন এই পথে? ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বলছে বেশিরভাগের বয়স 25 থেকে 40। মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জ, এই 10-12টা জেলার মানুষ এই মৃত্যুযাত্রায় সবচেয়ে বেশি মরিয়া। এই গেম শব্দটা শুনলে মনে হতে পারে বিনোদন, কিন্তু এটা আসলে একটা বাজার, মানুষের জীবন নিয়ে বাজার। পাচারকারীরা এখন প্রযুক্তি ব্যবহার করছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সেখানে খোলা হচ্ছে একের পর এক গ্রুপ। শতাধিক ফেসবুক পেজ ও গ্রুপে রোজ পোস্ট হচ্ছে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানো নৌকার ছবি, বিজয়ীদের গল্প, যোগাযোগ নাম্বার। এই সাফল্যের গল্প দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণরা। একজন পৌঁছালে 10 জন স্বপ্ন দেখে, কিন্তু যা দেখানো হয় না তা হলো যারা পৌঁছায় না তাদের গল্প। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলছেন, পাচারকারীরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছিয়ে। মামলা হয় কিন্তু বিচার হয় না। এই গল্প শুধু সমুদ্রের না, এটা যুদ্ধক্ষেত্রেরও। কাজের প্রলোভনে অনেক বাংলাদেশিকে নেওয়া হচ্ছে রাশিয়ায়। নিরাপত্তারক্ষী, নির্মাণ শ্রমিক, ওয়েল্ডারের চাকরির কথা বলে 8 থেকে 12 লাখ টাকা নিয়ে বৈধ ভিসায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা নথিতে সই করানো হয়, যার অর্থ তারা বোঝেনও না। তারপর কয়েক সপ্তাহের সামরিক প্রশিক্ষণ আর সরাসরি পাঠানো হয় ইউক্রেনের রণাঙ্গনে। ব্রাহ্মণবাড়ির এক তরুণকে বলা হয়েছিল ওয়েল্ডারের চাকরি, পরিবারের কাছে খবর আসে তার মৃত্যুর। মানবাধিকার সংস্থার তদন্ত বলছে প্রায় 150 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এই যুদ্ধে মানব ঢাল হয়ে। আর সবচেয়ে নতুন এক ফাঁদ, সাইবার স্ক্যাম সেন্টার। কম্পিউটার অপারেটর, কল সেন্টার এক্সিকিউটিভের চাকরির লোভ দেখিয়ে কম্বোডিয়া, মিয়ানমার নিয়ে যাওয়া হয় হাজার হাজার বাংলাদেশিকে। গত 1.5 বছরে প্রায় 16,000 বাংলাদেশি গেছেন শুধু কম্পিউটারতেই। বেশিরভাগ কোনো চাকরি পাননি। 98% ফেরত আসা মানুষ বলছেন চাকরির প্রতিশ্রুতি ছিল, চাকরি ছিল না। 90% বলেছেন জোর করে স্ক্যামে যুক্ত করা হয়েছিল তাদের। 86%-এর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল, পাসপোর্ট নেই, পরিচয় নেই, শুধু একটা কোড। ইমিগ্রেশনে নিজের নাম না বলতে হতো সেই কোড। এই বছরের জুনে কম্বোডিয়া থেকে ফিরেছেন 583 জন বাংলাদেশি ভুক্তভোগী। আর বিচার, সেটাই সবচেয়ে করুণ অধ্যায়। চলতি বছর মে পর্যন্ত 5,284টা মানব পাচার মামলা ঝুলে আছে। এর মধ্যে মাত্র 17টি মামলা নিষ্পত্তি হয়েছে 5 মাসে। দৃষ্টান্তমূলক শাস্তি এবছর একটাও না। মামলা হয়, বছরের পর বছর ঝুলে থাকে, আসামিরা খালাস পায়, আর ভুক্তভোগীরা, তাদের শরীরে থেকে যায় নির্যাতনের চিহ্ন, তাদের পরিবারে থেকে যায় ঋণের বোঝা। একটা নৌকা, 6 দিন, 18টা লাশ, একটা কোড নাম, নিজের পরিচয় ভুলে যাওয়া, একটা মা মেয়েকে বিদেশ পাঠিয়ে আজ অপেক্ষায়, একটা পরিবার ওয়েল্ডারের চাকরি শুনে ছেলেকে বিদায় দিয়েছিল, এখন শুধু একটা মৃত্যু সংবাদ হাতে। 1,10,000 মানুষ, 1,10,000 স্বপ্ন। কতজন পৌঁছেছে, কতজন হারিয়ে গেছে সাগরে, কেউ জানে না সঠিক সংখ্যা। গেম শব্দটা শুনতে হালকা, কিন্তু এই গেমে হারলে ফেরা যায় না। জিতলেও ফেরত আসে শুধু একটা শরীর ভাঙা, ক্লান্ত, ঋণে ডোবা। বাংলাদেশ আজ বিশ্বের শীর্ষে, কিন্তু কোন তালিকায় যেখানে মানুষ সংখ্যা হয়ে যায় আর স্বপ্ন হয়ে যায় বাজি।